কাজ ক্ষমতা শক্তি ওদের সিকিউ সলভটা আমরা আজকে করব। তো আমাদের ফার্স্টে যে সিকিউটা আছে ঢাকা বোর্ড 2017-তে আসছে। দেখো, ওকে, আমাদের সিকিউ নাম্বার 1 ঢাকা বোর্ড 2017-তে আসছে। একটা বস্তু দেওয়া আছে বি বিন্দুতে, এবং এটা হচ্ছে এ, যদি আমরা ভূমি চিন্তা করি এ ভূমি থেকে এটা 50 মিটার উপরে আছে, 50 মিটার উচ্চতায় আছে। হ্যাঁ, তো আমাদের এই যে এ বস্তুর ওজনটা হলো 40 কেজি। এ বস্তুর ওজন কত? 40 কেজি দেওয়া আছে। সি আরেকটা বিন্দু দেওয়া আছে, এবং এই যে মাটি থেকে সি বিন্দুর যে উচ্চতা সেটা হচ্ছে 30 মিটার। ঠিক আছে, 30 মিটার। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। মানে হলো এটা এখন এই উচ্চতায় আছে না, বি উচ্চতায়, এখানে হচ্ছে বি বিন্দুতে আছে না, এ থেকে ভি উচ্চতায় আছে না এটা। তাহলে এই যে এটাকে তুমি যদি মুক্ত অবস্থায় থেকে ছেড়ে দাও, এই বস্তুটাকে, যদি এই বস্তুটাকে বি বিন্দু থেকে মুক্ত অবস্থায় ছেড়ে দাও, তাহলে এটা আমরা জানি গ্র্যাভিটির কারণে এটা নিচে পড়বে, তাই না? এই যে এটা পড়তে পড়তে আমরা জানি এখানে 9.8 ms ইনভার্স 1 তার ব্যাগ শুরু হবে, এবং জিরো অবস্থায় তার ব্যাগ ছিল। এখান থেকে 9.8 ms ইনভার্স 1 ব্যাগ শুরু হবে, এবং প্রতিনিয়ত 9.8 ms ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি হবে তার মাঝে। মানে হলো এখানে 9.8 ms ইনভার্স 2 ত্বরণে সে নিচে পড়তে থাকবে, প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 ms ইনভার্স 1 হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো যত নিচে যাবে আলটিমেটলি ব্যাগ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, একদম মাটিতে স্পর্শ করার আগ মুহূর্তে তার ব্যাগ কত সেটা আমরা বের করব। খুব সহজ, জাস্ট একটা সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা যে একটা নর্মাল সূত্র শিখেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টি স্কোয়ার প্লাস 2gh, যেখানে আদিবেগ হলো শূন্য, আদিবেগ শূন্য হলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল, মানে এটা আমরা শিখেছি মূলত ভি স্কোয়ার ইজ ইকুয়াল টি স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, তো এখন আমাদের এটা আমরা যেহেতু এখানে ত্বরণ নেই, ত্বরণ হিসেবে কাজ করতেছে অভিকর্ষজ ত্বরণ, তাই এর পরিবর্তে জি ইউজ করেছি, এস এর পরিবর্তে এইচ ইউজ করেছি। এবং এটাও মাথায় রাখো যে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণটা কিন্তু পজিটিভলি কাজ করতেছে, মানে হলো অভিকর্ষজ ত্বরণের দিকে, মানে গ্র্যাভিটির দিকে সরণটা হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। গ্র্যাভিটির দিকে আমাদের সরণটা হচ্ছে, এই জন্য আমাদের এখানে যেটা জি, এজি এর ভ্যালু প্লাস 9.8 ms ইনভার্স 2 হবে। আর যদি বিষয়টা উল্টা হতো, তুমি এখান থেকে একটা বস্তুকে উপরে ছুঁড়ে মারলা, তখন কিন্তু জি নেগেটিভ হতো। কারণ হলো বস্তুর সরণ হলো উপরের দিকে, আর গ্র্যাভিটি 9.8 ms ইনভার্স 2 হারে, মানে 9.8 ms ইনভার্স 1 হারে তার ব্যাগটা তখন কমাবে। মানে হলো সেটা মন্দন হিসেবে কাজ করবে। বিষয়টা বুঝো, যখন তুমি একটা বস্তু উপর থেকে ছেড়ে দিবা, তখন আস্তে 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 নিচে পড়ার সাথে সাথে বস্তুর ব্যাগটা বৃদ্ধি পাবে, বস্তুর ব্যাগটা বৃদ্ধি পাবে, তখন সেটাকে আমরা বলি ত্বরণ। আর যেহেতু এই জায়গায় উপর থেকে নিচে গ্র্যাভিটির কারণে হচ্ছে, তখন সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, যেটার ভ্যালু হচ্ছে 9.8 ms ইনভার্স 2। হোয়াট ইজ দ্য মিন বাই 9.8 ms ইনভার্স 2? এর মিন হলো যে বস্তুটা প্রতি সেকেন্ডে 9.8 ms ইনভার্স 1 বেগ বৃদ্ধি পাবে, এই জন্য আমরা বলি তাকে ত্বরণ। আচ্ছা, উল্টা খেয়াল করো, তুমি একটা বস্তু নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারলা, ওকে? আচ্ছা, খুব স্বাভাবিক বিষয় যে এটা আমাদের ব্যাগ আস্তে 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 কমবে। হ্যাঁ, তুমি শুরুতে এটার ব্যাগ যত ছিল উপরে, আস্তে 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 একদম উপরে, একদম তার সরণের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আমাদের এটাকে বলবে ডি ম্যাক্স। হ্যাঁ, ডি ম্যাক্স উচ্চতায় গিয়ে তার সরণ, বা এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার ভ্যালোসিটি বা ব্যাগ হবে শূন্য। শূন্য মানে হলো সে আস্তে আস্তে যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তার ব্যাগটা কমতেছে। একদম এইচ ম্যাক্স মানে হলো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার ব্যাগ জিরো হবে। আচ্ছা, তো এখানে কত হারে কমবে? আচ্ছা, কমা মানে কি? কমা মানে হলো এক্ষেত্রে এখন মন্দন কাজ করতেছে, এবং মন্দন এর জন্য দায়ী হলো
তাও অভিকর্ষজ ত্বরণ, তবে এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণটা ঋণাত্মক ভূমিকা পালন করবে, এটাকে তুমি অভিকর্ষজ মন্দনও বলতে পারো। তখন আমাদের সূত্রটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। বিষয়টা যদি উল্টা হয়, উল্টা ম্যাথ আমাদের আসতেই পারে, এই জন্য বলে দিলাম। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, তখন এটা কত হারে হ্রাস পাবে? 9.81 এমএস ইনভার্স 1 হারে ব্যাগটা হ্রাস পাবে। মানে তোমার প্রতি সেকেন্ডে ব্যাগ 9.8 এমএস ইনভার্স 1 হারে ব্যাগটা কমবে, ব্যাগটা হ্রাস পাবে, ঠিক আছে? এই জন্য আমরা এক্ষেত্রে মন্দন বলতেছি 9.8 এমএস ইনভার্স 2, আর ত্বরণ বললে তোমাকে বলতে হবে মাইনাস 9.8 এমএস ইনভার্স 2। তখন সূত্রের এখানে জি এর জায়গায় মাইনাস জি ইউজ করতে হবে, প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তো আপাতত আমাদের এখানে যে সিচুয়েশনটা, যে সিনারিওটা দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, এই জন্য আমরা এখানে জি এর ভ্যালু ধরবো প্লাস 9.8 এমএস ইনভার্স 2, কারণ অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটি, এখানে অ্যালং টু দ্য গ্র্যাভিটি, এখানে আমাদের গ্র্যাভিটির যে স্মরণের সাথে স্মরণের অভিমুখে আমাদের গ্র্যাভিটি কাজ করতেছে। তো এই জন্য কত বেগে ভূমিতে আঘাত করবে, এই যে সহজ সূত্র ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, যেহেতু আদিবেগ শূন্য, তাহলে 2 এর ইয়ানা যেই 9.8, এইচ এর ভ্যালু কত, যেটা একদম আগ করতে, তাই পুরো 30 ইউজ হবে, আনসার যেটা আছে ওটাই হলো আমাদের উত্তর। তাহলে এই যে 2gh এর ভ্যালু বসাইলে আমাদের ব্যাগের ভ্যালু, ব্যাগ এমএস ইনভার্স মানে আমাদের ভ্যালুটা চলে আসবে। ওকে, এর পরের ম্যাথটা দেখো, আমাদের এরপরে বলা কি বলা আছে, বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে, আচ্ছা বি বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলাম, বস্তুটির শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। মানে হলো বস্তুর সংরক্ষণশীলতা আমাদেরকে কি বলে, যে যে কোনো অবস্থায় আমাদের বস্তুর মাঝে যে যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুব থাকে, সবসময় কি থাকে? ধ্রুব থাকে। তো যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু হোয়াট? যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু হলো কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। মানে হলো এই যে এই বস্তুটার যে কোনো বিন্দুতে তুমি যান্ত্রিক শক্তি বের করো, তাহলে প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তি তুমি সমান পাবা, প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তি তুমি কি পাবা? ইকুয়াল, সমান পাবা। এখন তোমার কাজ হলো তুমি প্রত্যেক বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করো, এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুতে তুমি যান্ত্রিক শক্তি বের করবা। যান্ত্রিক শক্তি বের করার সূত্র কি? ই ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি, মানে হলো বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে তোমাকে করতে হবে প্রত্যেক বিন্দুতে বিভব শক্তি বের করো, প্রত্যেক বিন্দুতে গতিশক্তি বের করো, প্রত্যেকটা বিন্দুর বিভব শক্তি গতিশক্তি একটা অপরটার সাথে যোগ করো, দেখো যে তিনটা বিন্দুর যান্ত্রিক শক্তি একই হচ্ছে কিনা। তাহলে আমরা ভি বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে আমরা বি বিন্দু থেকে যাচাই করবো, তাহলে বি বিন্দু, সি বিন্দু, দেন এ বিন্দু। তো আমাদের এখানে দেওয়া আছে বি বিন্দু, আমরা, হ্যাঁ, তাহলে এ বিন্দু থেকে, তাহলে একটু হাইটগুলো আগে একটু ই করে নাও, আমি রাফলি করায় দেই নিজের মতো করে, তোমরা একটু গাইড থেকে দেখিও, হ্যাঁ? আমি তোমাদেরকে বুঝাই দেই কীভাবে করবে না করবে, দেন তোমরা গাইড থেকে একটু সলভ করে নিও। তাহলে দেখো এই জায়গায় আমাদের বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু থেকে তুমি ছেড়ে দিবা। স্যার আপনি বোর্ডে করে ফেলেন এখানে। দেখি, বি বিন্দু থেকে আমাদের তুমি বস্তুটা ছেড়ে দিবা, বস্তুটা ছেড়ে দিলে এটা এ বিন্দুতে আসবে, হ্যাঁ? তো আমাদের এখানে তিনটা সেগমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে এ। তো আমরা কি করব, এই বি বিন্দুতে বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতিশক্তি বের করব, দেন সি বিন্দুতে আসবো, সি বিন্দুতে বিভব শক্তি বের করব, সি বিন্দুতে গতিশক্তি বের করব, এরপর এ বিন্দুতে আসবো, এ বিন্দুতে বিভব শক্তি বের করব, এ বিন্দুতে গতিশক্তি বের করব। ওকে, তো ফার্স্ট অফ অল আসো যে বি বিন্দুতে আমরা কি বের করব, বি বিন্দুতে বিভব শক্তি ইপি, বি বিন্দুতে ইপি বের করব। তো আমরা ইপি এর জন্য সূত্র কি জানি? ইপি এর জন্য সূত্র জানি ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, ইপি ইজ ইকুয়াল টু কি? ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এই সূত্রের ডেরিভেটিভস আমি যাচ্ছি না, আশা করি এগুলো তোমরা জানো, আমরা বেসিক ক্লাসে কিছুটা আলোচনা করে আসছি এই সূত্রগুলো নিয়ে। হ্যাঁ, কি ঠিক আছে স্যার। তাহলে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, হ্যাঁ, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখানে আমাদের এম এর ভ্যালু জানা আছে, এম এর ভ্যালু হলো 40, জি এর ভ্যালু 9.8। এবং এই জায়গায় বিভব শক্তির ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা, যে বিভব শক্তির জন্য মনে রাখবা যে বস্তুটা মাটি থেকে কতটা উপরে আছে সেটা। বিভব শক্তির যে এইচ, আমরা এখানে আরেকটা এইচের সাথে পরিচিত হব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমরা আরেকটা এইচের সাথে পরিচিত হব, তাই যাতে গোলমাল না লাগে সেই জন্য মনে রাখবা যে বিভব শক্তির জন্য যেটা আমরা এইচ, পটেনশিয়াল এনার্জির জন্য আমরা যে এইচ বের করি, সেই এইচটা হলো মাটি থেকে বস্তুটা কতটুকু উপরে আছে সেটা।
তাহলে বিভব শক্তির যে এইচ সেটা মিন করবে আমাদের ওই বস্তুটা মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা। তাহলে এটা মাটি থেকে কতটুকু উপরে আছে, বি বিন্দুটা টোটাল 50 মিটার। তাহলে আমাদের ভ্যালু হচ্ছে 50। আনসার বের করো, যত আসে সেটা। গেল। তাহলে আমরা বিভব শক্তি বের করলাম। হ্যাঁ, এবার আসো কাইনেটিক এনার্জি ইকে। ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, হাফ অফ এম বি স্কোয়ার, হাফ অফ এম বি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ তো জানি, এম এর ভ্যালু হলো 40। আচ্ছা, ভি, তাহলে এখানে বস্তুটা কি অবস্থা আছে, ভি বিন্দুটাতে তুমি এই জায়গায় স্থির অবস্থায় আছে কিন্তু, তাহলে ব্যাক কত, জিরো, ব্যাক জিরো। আলটিমেটলি পুরো ইকে এর ভ্যালু কত হবে, পুরো ইকে এর ভ্যালু হবে কত, জিরো। এরপরে তুমি ই বের করো। ই বের করবা কিভাবে, ই বের করবা ইকে প্লাস ইপি, ইকে প্লাস ইপি মানে হলো এই যে এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা প্লাস জিরো। আনসার যেটা পাবো সেটা একটু রাখো। তাহলে আমরা বি বিন্দুতে টোটাল যে শক্তি এটা কিন্তু বের করলাম, ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ, সাথে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ভ্যালুটা বের করলাম যেটা হচ্ছে জিরো। এখন আমরা চলে যাব কোথায়, সি বিন্দুতে। সি বিন্দুতে সেম প্রসিডিউরে আমরা কি বের করবো, আগে ইপি বের করো। ইপি ইজ ইকুয়াল টু কি জানি, ইপি ইজ ইকুয়াল টু এমজি এইচ। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হলো 40, জি এর ভ্যালু কত 9.8, আর এইচ এর ভ্যালু কত, আবার কি বললাম, ইপি বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির জন্য যেটা এইচ, সেটা হলো মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা। তাহলে খেয়াল করো, এই যে সি বিন্দুতে মাটি থেকে কতটুকু উপরে আছে, 30 মিটার। তাহলে আনসার 30 বসায় দাও, যে আনসার পাও সেটা হচ্ছে ইপি এর ভ্যালু। এরপর আসে ইকে। ইকে এর ভ্যালু আমরা কীভাবে বের করি, হাফ অফ এম বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের হাফও জানা, এম এর মানও জানা 40, বাট আমরা কিন্তু ভি জানি না, বি আমাদের জানা নাই। তাহলে আমাদের এখন বের করতে হবে এই যে সি বিন্দুতে এই বস্তুটা তুমি যখন ছেড়ে দিবা, এই বস্তুটা যখন তুমি ছেড়ে দিবা, সি বিন্দুতে আসলে তার ওই মুহূর্তে ব্যাক কত সেটা বের করতে হবে। এই যে সি বিন্দুতে আসলে ওই মুহূর্তে তার ব্যাক কত সেটা বের করতে হবে। তাহলে সেটা কেমনে বের করবো, খুব সহজ, আমরা অলরেডি করে আসছি। তাহলে এটা তাহলে তার আমরা জানি প্রতিনিয়ত তার যে আমাদের এখানে তার যে ত্বরণ এটা হচ্ছে 9.8 এম এস ইনভার্স 2। তাহলে জি এর ভ্যালু আমরা প্লাস 9.8। তাহলে এখানে সে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, সে এই যে বি বিন্দুতে যাত্রা শুরু করছে না, বি বিন্দু থেকে সে এখানে ফেলে দেওয়া হয়েছে না, তাহলে সে এতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে এটাই হচ্ছে তার এইচ, বা তার জন্য আমরা ভি বের করার জন্য যে এইচটা ইউজ করব। তাহলে ভি এর জন্য একটা সহজ সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেখানে ইউ এর ভ্যালু 0 তাই 0 লেখার দরকার নাই, 2gh, যেখানে 2 এর ভ্যালু জানো, 9.8 জানো, এইচ এর ভ্যালু কত দিবা, এইচ এর ভ্যালু হচ্ছে যতটুকু দূরত্ব সে পার করে আসছে, তুমি যেখান থেকে তাকে স্থির অবস্থা থেকে ফেলে দিয়েছো, এই যে এতটুকু দূরত্ব সে পার হয়ে সি বিন্দুতে আসলো না, এই সি বিন্দু ব্যাকটা যেহেতু আমরা বের করতে চাচ্ছি, এই ভি থেকে সি অবধি যে দূরত্বটা এটা আমরা বের করব। তাহলে এখন তোমাকে টোটাল দেওয়া আছে কত, 50 মিটার, সি এর নিচে দেওয়া আছে হলো 30 মিটার। তাহলে এটা কত হবে, 50 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 20। তাহলে এটা হচ্ছে আমাদের কত, এইচ এর ভ্যালু এক্ষেত্রে 20 মিটার। তাহলে আমাদের আনসার পেয়ে গেলাম ভি স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে ভি স্কোয়ারের। এটা আবার রুট ওভার করার দরকার নাই, এক্সট্রাভাবে কেন করবো না, কারণ আমাদের এরপরে এখানে আমাদের ডিরেক্ট ভি স্কোয়ারের ভ্যালুটাই বসাই দিতে পারি। তাহলে এখানে আর এটা ডিরেক্ট বি না করে ভি স্কোয়ারটাই রেখে দাও, দেন এখানে ভি স্কোয়ারের মানটা হুবহু বসাই দাও। এরপরে ইকে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এরপরে কি বের করবা, ইপি ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি, এখন জাস্ট দুইটা যোগ করে দিলে আমাদের ই এর ভ্যালু বা যান্ত্রিক শক্তি বের হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। এরপর আসে থার্ড স্টেপ। থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপ এখন এ বিন্দু শেষ, বি বিন্দু শেষ, সি বিন্দু শেষ, এখন হলো এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে আমাদের টোটাল বের করবো হলো, এই বিন্দুতে কি বের করবো, ইপি, এ বিন্দুতে ইপি ইজ ইকুয়াল টু কি এমজি এইচ। তাহলে এম এর ভ্যালু কত 40, জি এর ভ্যালু কত 9.8। আচ্ছা, এইচ কত, এ বিন্দুতে এইচ কত, এই বিন্দুটা মাটির কতটুকু উপরে আছে, এই বিন্দু তো মাটিতেই আছে, তাহলে এটা মাটির কতটুকু কেমনে থাকে, তাহলে কিছু নাই মানে কত, এখানে তার উচ্চতা নাই মানে কত আছে 0 মিটার। তাহলে এটা মাটি থেকে কত মিটার উচ্চতায় উপরে অবস্থিত, এটা 0 মিটার উচ্চতায় অবস্থিত, কারণ এই বিন্দুটা তো নিজেই মাটিতে। তাহলে এটা হচ্ছে পুরোটাই আসবে কত, 0। এরপর সে ইকে ইজ ইকুয়াল টু কি হাফ অফ এম বি স্কোয়ার। আগের মতো এখানে আমাদের ভি স্কোয়ারটা বের করতে হবে, আমাদের এম জানা আছে, হাফ জানা আছে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ এর ভ্যালু আমাদের 0। তাহলে এখানে 2gh, হোয়াট ইজ দ্য মিনিং অফ এইচ, এইচ মানে হলো এই যে এটা এ বিন্দুতে আসতে কতটুকু উচ্চতা থাকে পাড়ে দিতে হলো, তাহলে এখান থেকে ছেড়ে দিলে ডিরেক্ট এখানে চলে আসবে সে। আমরা এখন সি বিন্দু সিনারিওটা ভুলে যাব, এরপরে চলে আসে এ বিন্দু সিনারিওতে। তাহলে এ ভি থেকে ডিরেক্ট এ বিন্দুতে নামলে তার কতটুকু দূরত্ব পাড়ি দিতে হচ্ছে, 50 মিটার। তাহলে এই ক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা যে এজটা কাউন্ট করব সেটা হচ্ছে কতটুকু সে নামলো, কতটুকু সে পাড়ি দিল, এটা। ঠিক আছে, এই যে এখানে ব্যাগ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এত এখানে এসে ব্যাগ কত হবে, বা এটা অলরেডি আমরা বের করে আনছি। এই যে গ নাম্বারে মনে হয় এটা বের করে, ভূমিতে কত বেগ আঘাত করবে এটা বের করা হয়ে গেছে অলরেডি। তাহলে জাস্ট আরেকবার বের করে 2G29.8, এইচ এর ভ্যালু কত হবে 50, তাহলে এখানে 50 মিটার দূরত্বে সে পার হবে, তাহলে 50 বসাও, এরপর যেটা পাও সেটা হাফ অফ এমবি স্কয়ার সূত্র বসিয়ে দিলে ইকে, দেন ই ইজ ইকুয়াল টু হোয়াট, ই ইজ ইকুয়াল টু ইকে প্লাস ইপি। এভাবে আমরা টোটাল তিনটা বিন্দুর যে যান্ত্রিক শক্তি এটা বের করলাম। এবং এই যে বি বিন্দুর যান্ত্রিক শক্তি, সি বিন্দুর যান্ত্রিক শক্তি, এ বিন্দুর যান্ত্রিক শক্তি তুমি যদি যাচাই করো দেখবা যে তিনটা বিন্দুর যান্ত্রিক শক্তি সমান হচ্ছে, এবং এটাই হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতার নীতি। বুঝে গেছে? ওকে, তো এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় ম্যাথটা স্যার সলভ করি। ওকে, তো সেকেন্ড নাম্বার সিকিউটা কি বলছে, আমাদের ঢাকা বোর্ড 2016-তে আসছে এটা, যে একটা 1.5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। তোমাকে একটা এত হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দিয়েছে, যেটা হলো 1.5 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হলো 746 ওয়াট, এবং ক্ষমতার ওয়াট আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তো আমরা এক্ষেত্রে 1.5 হর্স পাওয়ার ইউনিটে ইউজ করছি তারা। 1.5 হর্স পাওয়ার ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত এই যে 200 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। এরপরে বললো যে 2 হর্স পাওয়ার ক্ষমতার একটা ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই উচ্চতায়, মানে 20 মিটার উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। ওকে, প্রথম ইঞ্জিন দ্বারা কৃত কাজ, প্রথম ইঞ্জিনটা হলো 1.5 হর্স পাওয়ারের ছিল, এবং সেটা 20 মিটার উচ্চতায় আমাদের পানি তুলে 2000 লিটার, ঠিক আছে, এবং সময় নেই হলো 30 মিনিট। তাহলে আমরা জাস্ট কৃত কাজটা বের করব। ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ, আমরা জানি কৃত কাজ, কাজ সমান কি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বা এফ এইচ। তো এই যে এক্ষেত্রে আমাদের এফ ইজ ইকুয়াল টু কি জানি এম জি, তাহলে এক্ষেত্রে এম জি এইচ একই কথা, এস ইজ ইকুয়াল টু এইচ। তো এখানে আসলে তোমাদের ম্যাথে খুবই সহজ, তোমাদের একদমই পেছায় না, মানে হলো পেছায় না বলতে তোমাদের জন্য আসলে সহজ করে দিয়েছে এটা। আমরা মূলত এখানে তোমাদের যেটা সরণ, এই সরণটা ডিরেক্ট তারা হলো 20 মিটার ইউজ করেছে। মানে হলো বিষয়টা আমি একটু বোঝায় বলি, এটা মনে করো একটা পানির ট্যাঙ্ক, হ্যাঁ। তো পানির ট্যাঙ্ক এখানে তোমার এটা ফিল আপ করা আছে। এই পানির ট্যাঙ্কটা কি করা আছে, বা পানির ট্যাঙ্কটা হলো কি পানি করা আছে না, এটা কি পূর্ণ করতে পারে, আচ্ছা পূর্ণ করতে পারে। বা তুমি এটা ধরো যে ফিল আপ করা আছে, একই কথা, তুলতে যতটুকু শক্তি নামাইতে ততটুকু শক্তি। তাহলে আমি ধরলাম যে এটা ফিল আপ করা আছে পানির ট্যাঙ্কটা। ওকে, তো এখন এই যে এই পানির ট্যাঙ্কটা তোমাকে বলতেছে একটা ইঞ্জিন দ্বারা তুমি খালি করবা। খেয়াল করো তো, এই যে আমাদের পানির ট্যাঙ্কটা কিন্তু ফিল আপ, তাহলে এই যে এখানে একটা পানির বিন্দু আছে না, একদম পানির একদম আগাই, মানে হলো একদম পানির উপরের স্তরে পানির একটা বিন্দু আছে। তারপর এখানে একটা বিন্দু আছে, এখানে হাজার লক্ষ লক্ষ কোটি 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 বিন্দু আছে। ঠিক সেমভাবে পানির একদম বটমে, একদম হলো নিচে, আর এরকম বিন্দু আছে কতগুলো পানির। তাহলে তুমি খেয়াল করো, পানির ট্যাঙ্কের উচ্চতা যদি 20 মিটার হয়, তো তুমি যে হিসাব করতেছো যে এই যে এখন তুমি ট্যাঙ্কটা খালি করবা, তার মানে হলো তুমি পানির উপরে যেটা আছে একদম পানির কণা উপরে যেটা আছে এটাকেও তুমি পানি এখান থেকে সরায় ফেলবা, আর পানির একদম নিচে যেটা আছে বটমে যেটা আছে ওটাকেও তুমি এখান থেকে বের করে ফেলবা। এখন এখানে একটা সিস্টেমে মানে এই যে সরণ উচ্চতা যে তুমি H20 ধরতেছো, এখানে একটা ছোট্ট ভুল আছে। কিরকম, যে তুমি একদম পানির উপরে যে বিন্দুটা আছে উপরের স্তরে, সেই বিন্দুটা সরণ কিন্তু 0 মিটার। একদম আরেকটু নিচে যে আছে তার আরেকটু বেশি, আরেকটু যে আছে তার আরেকটু বেশি, মাঝখানে যে আছে তার সরণ হলো 10 মিটার, অর্ধেক। একদম নিচে যে আছে তার সরণ পুরোটা হচ্ছে কত, 20 মিটার। তার মানে এখানে প্রত্যেক কণার পানির সরণ এক না। পানি ফেলে দেওয়া মানে হলো প্রত্যেক, এখানে কয়েক কোটি যে পানির কণা আছে সবগুলোকেই ফেলে দেওয়া। এখন সবগুলা পানির কণার যে ফেলে দিতে যে কাজ, ওটা সমষ্টিই হলো পূর্ণ কাজ, মানে হলো যতটুকু কাজ সম্পন্ন হবে সেটা। এখন এখানে তো ফুল পানির কণা আমাদের, আমরা এক্ষেত্রে এক্ষেত্রে ফুল পানির কণা যখন ফেলবো, এখানে আমাদের যে এক এক কণার সরণ এক এক রকম, তাহলে হোয়াই তুমি 20 ধরে আনসারটা বের করবা। এখন এটা আমাদের আসলে গড় সরণটা তোমাদের এসএসসিতে আলোচনা করা হয় নাই, বাট অনেক গাইডে দেখলাম যে আবার আলোচনা করা হয়েছে।
তো দেখি যদি আমরা পাই তো করবো, আর নাইলে তোমরা এবার করে নিতে পারো। তো এটা আসলে কিভাবে আমরা সলভ করি, খুব সহজ সূত্র, আমি জটিলে যাব না। এইচএসসিতে আরেকটু জটিলভাবে মানে আরেকটু কমপ্লেক্স ওয়েতে, বা এখানে তোমাদের একটু কমপ্লেক্স ওয়েতে ওয়ানটা যদি অর্ধেক খালি হয়, মনে করো যে অর্ধেক খালি অবস্থায় একটা কুয়া দিল, দেন এটাকে হাফ করতে, পানি শূন্য করতে হবে, তখন আমরা ওই নিয়মটাই ফলো করি। বাট আপাতত তোমরা জাস্ট কী করবা, কিছু অত এ করার দরকার নেই। যদি সামহাও দেখো যে এটা হলো গড় সরণ বের করে ম্যাথটা করতে হবে, তখন জাস্ট কী করবো, 2 দ্বারা ভাগ করে দিবা, এটাকে 2 দ্বারা ভাগ করে দিবা, যে উচ্চতা যেটা আছে এটাকে 2 দ্বারা ভাগ করে দিবা। তো 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের আনসারটা হয়ে যায়। মূলত আমাদের সঠিক প্রসিডিউরটা হচ্ছে এমন যে পানির উপরের স্তরের সরণ প্লাস পানির নিচের স্তরের সরণ ডিভাইডেড বাই 2, ওটা বের করে আমাদের ইয়েটা করতে হয়। তো পানির যখন এটা যখন ফিল আপ থাকে তখন 2 দ্বারা ভাগ করে দিলে সঠিক আনসার চলে আসে। তো এখানে তোমাদের এত ঝামেলা যায়নি, তারা প্রথম ইঞ্জিন ডিরেক্ট যেহেতু এখানে করে ফেলছে, আমাদের এইচ ইজিক্যাল 20 মিটার তোমরা করতে পারো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে এখানে জাস্ট কিছু করেন, ডাব্লিউ ইজিক্যাল টু এম জি, এইচ এর মান বসা দিছে, জি এর ভ্যালু বসা দিছে, এইচ এর মান বসা দিছে, এইচ এর মান 20 বসা দিছে, ইজিক্যাল টু কত, এটা জুল হয়। তো এখানে আসলে এই যে সরণটা কিভাবে কাউন্ট করা হয়, মনে করো যে এখানে আমাদের এই জায়গায় এমন একটা বিন্দু চিন্তা করো, মাঝখানে মাঝখানে এমন একটা বিন্দু চিন্তা করো, যেই বিন্দুটাকে সরাইলে পুনঃ পানিটাই সরে আসবে। হ্যাঁ, এখানে মাঝখানে ধরো এমন একটা বিন্দু আছে, যেই বিন্দুটা হচ্ছে পুনঃ পানির ভর কেন্দ্র নির্দেশ করতেছে। তো এখানে এই পানির কেন্দ্রটাকে যদি তুমি সরাই ফেলো, মানে উঠাই ফেলো, তাহলে পুরো পানিটা আলটিমেটলি এটার সাথে সাথে উঠে আসবে। এটাকে আমরা ভর কেন্দ্র বলি, আমরা ভর করে গড় সরণ আমরা বের করে ম্যাট্রিকগুলো করি। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় ম্যাথটা হচ্ছে ইঞ্জিনদের কর্মক্ষমতার অনুপাত কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমাদেরকে দুটা ইঞ্জিন দেওয়া আছে, একটা হচ্ছে 1.5 হর্স পাওয়ারের, আর একটা হচ্ছে 2 হর্স পাওয়ারের। ওকে, এখন এটা হচ্ছে ইঞ্জিনের গায়ে লেখা। তোমাকে যদি এটা বলা হয় যে ইঞ্জিনের গায়ে যেটা লেখা সেটা হচ্ছে গিভেন, ঠিক আছে। আর আমরা সূত্র প্রয়োগ করে যে ক্ষমতাটা পাই সেটা হচ্ছে টেকেন, মানে হলো আমরা যেটা পেলাম। তাহলে 1.5 হলে যেটা আমরা দিলাম, ইঞ্জিনটা বানানোর সময় এটাকে এভাবে তৈরি করা হয়েছিল। বাট আমি বলেছি যে আমাদের শক্তির অপচয় হয়, এখানে শব্দ শক্তি তৈরি হলো না। ইঞ্জিনটা যখন ঘুরলো তখন এখানে শব্দ তৈরি হয়েছে, শব্দ তৈরি করার মাধ্যমে এখানে কিছু শক্তি অপচয় হলো। এরপর ইঞ্জিনটা যখন ঘুরলো এখানে তাপ শক্তি তৈরি হলো না, তাহলে তাপ শক্তি তৈরি করার মাধ্যমে এখানে কিছু শক্তি অপচয় হলো। তাহলে এখানে শক্তির অপচয় হওয়ার জন্য এখানে তোমার ফুল শক্তিটা আমরা ইউজ করতে পারি না, এখানে কিছু আমাদের একটা ফ্র্যাকশন মান আমরা ইউজ করি, যেটাকে আমরা কর্মদক্ষতা দিয়ে যাচাই বাছাই করি। তো এই যে 1.5 হলো গিভেন, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করার মাধ্যমে, এই কাজ প্রয়োগ করার মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা যেটা পাইলাম, ওখান থেকে আমরা কর্মদক্ষতা যাচাই করি, এই যে কতটুকু আমরা দিলাম, কতটুকু আমরা পাইলাম ইন্টু 100%, এটা দিয়ে আমরা কর্মদক্ষতার সূত্র পড়ছি, ইফিসিয়েন্সি। তো এখন কি করবা, এখানে তো দেওয়া আছে। তো কি বের করতে হবে, ক্ষমতা। তোমাকে কি বের করতে হবে, এখানে মূলত 1.5 একটা ক্ষমতা দেওয়া আছে। তাহলে তুমি জাস্ট একটু পিছন থেকে যাও, তোমাকে কি বের করতে হবে, কর্মদক্ষতা না। কর্মদক্ষতার সূত্র কি জানো, কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি, ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আমরা প্রদত্ত শক্তি, আমাদের কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%, তাই না। তাহলে এখন প্রদত্ত শক্তি তো তোমার জানাই আছে 1.5 হর্স পাওয়ার। এখন কি করবা, কার্যকর শক্তিটা বের করবা, কার্যকর ক্ষমতা, সরি, প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তো তোমাকে তো এখানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 1.5 হর্স পাওয়ার, তুমি কি বের করবা, কার্যকর ক্ষমতাটা বের করবা। কার্যকর ক্ষমতা কীভাবে বের করতে হয়, পি কীভাবে বের করতে হয়, পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, পি ইজ ইকুয়াল টু কি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। মানে হলো ক্ষমতা, ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে কাজ করার হার, মানে তুমি প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করলে সেটা। তাহলে হার মানে কি, হার মানে সময় দ্বারা ভাগ, তাহলে ডব্লিউ বাই টি। তুমি কি বের করবা, ডব্লিউ। তাহলে এখানে কি জানা না, ডব্লিউ জানা না, তাহলে ডব্লিউ বের করার সূত্র কি, এম জি এইচ। তাহলে এখন এম জানা আছে, হ্যাঁ, এই যে 200 লিটার, 2000 লিটার। জি জানা আছে, হ্যাঁ, এই যে এইচ জানা আছে, হ্যাঁ, কত, 20 মিটার, ঠিক আছে। তাহলে ডব্লিউ বের করলে, আর টি জানা আছে, তাও জানা আছে 30 মিনিট। তাহলে এখান থেকে তুমি পি বের করে ফেললা, ডব্লিউ বাই টি দিয়ে পি বের করলা, তাহলে একটা পি তোমার বেরিয়ে গেল। এরপরে কি, তাহলে এখান থেকে তুমি ইফিসিয়েন্সি 1 বের করলা, ইফিসিয়েন্সি 1 মানে কর্মদক্ষতা 1, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা বের করলা, ঠিক আছে। তাহলে
প্রসিডিউর কি, কর্মদক্ষতার সূত্র কি? কর্মদক্ষতার সূত্র হচ্ছে প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তাহলে ক্ষমতা কীভাবে বের করতে হয়, পি কীভাবে এখান থেকে বের করবা, কার্যকর ক্ষমতাটা পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, ডব্লিউ কীভাবে বের করবা, এম জি এইচ, অ্যান্ড টি তো তোমার জানা আছে, এখান থেকে তুমি এটা বের করে এফিসিয়েন্সি 1 বের করবা। সেম ভাবে এফিসিয়েন্সি 2, এফিসিয়েন্সি 2 কেমনে বের করবা, এই যে 2 হর্স পাওয়ার ক্ষমতা এখানে তোমার কী দেওয়া আছে 3000 কেজির, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এস, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি, এ ডব্লিউ টু এম জি এস, এম জি এইচ এর এম জানা আছে জি জানা আছে, আর এম জি এইচ, এইচ কত মিটার উচ্চতায়, ওই একই উচ্চতা, তার মানে 20 মিটার উচ্চতা, এইচ একই। এরপরে কত টি হচ্ছে 25 মিটার, অবশ্যই সেকেন্ডে নিতে হবে, এস আইকে আমরা সব কাউন্ট করতেছি। দেন এটা পি, তুমি এফিসিয়েন্সি 1ও পাইলে, এফিসিয়েন্সি 2ও পাইলে, একটা ওটা দ্বারা ভাগ করে দাও, অনুপাত পেয়ে যাবা। এই যে টি বের করছে, সেকেন্ডে নিচ্ছে পি ওয়ান এত হর্স পার, পিজিক্যাল ডব্লিউ বাই টি, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা 100%, এত পার্সেন্ট আসছে এফিসিয়েন্সি, দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা এত পার্সেন্ট আসছে, এদের মধ্যে অনুপাত কেমন বের করে ভাগ করে দিচ্ছে, শেষ। এটা হচ্ছে আমাদের কথা, ম্যাথ। এরপরে অলমোস্ট আমরা একই টাইপের ম্যাথ পাবো। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় থাকা 0.2 কেজি পরের একটা আম বিন্দুচ্যুত করার জন্য একটা ছেলে 12 মাস ইনভার্স বেগে একটা ডিল ছুড়লো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু ডিলটা ছুড়লা, ঠিক আছে, তুমি নিজে ছুড়লা, মাটির নিচ থেকে উপরে ছুড়লা, ভূমি থেকে 10 মিটার উচ্চতায়, 10 মিটার উপরে একটা আম আছে 0.2 কেজি পর, বিন্দুচ্যুত মানে হলো এটাকে ছিঁড়ে ফেলবে আর কি আমটাকে, 12 মাস ইনভার্স বেগ ডিল ছুড়লো। ঝুলন্ত অবস্থা আমটার বিভব শক্তি কত? এটা তো সহজ ম্যাথ, এমসিকিউতে মনে হয় দেয় না এরকম ম্যাথ। ডিভ ইজ ইকুয়াল টু এম জি এইচ দিয়ে বের করে ফেলবা, সহজ। এম এর ভ্যালু জানা, এইচ এর ভ্যালু জানা, মানে কি বললাম যে বিভব শক্তি বের করার ইয়ে হচ্ছে তো কতটুকু উপরে আছে সেটা, তাহলে 10 মিটার উচ্চতা আছে না, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ দিয়ে বের করে ফেলবা। ছেলেটির পক্ষে আমটি বিন্দুচ্যুত করা সম্ভব কিনা, ওকে? এখন এই ম্যাথটা তুমি কিভাবে করবা? হ্যাঁ, ওই যে আমি এই কনসেপ্টটা তোমাদেরকে আগে দিয়ে রেখেছি যে আহ, বিষয়টা দুরকম সিনারিও হইতে পারে, যে একটা হচ্ছে তুমি নিচ থেকে উপরে ডিল, উপর থেকে একটা বস্তু ছুঁড়ে মারছো, মানে নিচ থেকে পড়তেছে, ওই ক্ষেত্রে অ্যালং দ্য গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটির দিকে সরণটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু পজিটিভ। আর ঘটনা যদি উল্টা হয়, তুমি নিচ থেকে উপরে কিছু ছুঁড়ে মারলা, এক্ষেত্রে আমাদের এটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, গ্র্যাভিটির বিপরীতে, এক্ষেত্রে জি নেগেটিভলি ফাংশন করবে, ওকে? তো আলটিমেটলি হোয়াট ইজ দ্য মিনিং অফ জি নেগেটিভলি ফাংশন করছে? এখানে হলো আহ, তুমি যখন নিচ থেকে উপরে মারবা, তখন এই 9.8 ms ইনভার্স বেগে, তুমি যেই বেগে ছুঁড়ে মারছো, এই ছেলেটা কত বেগে ছুঁড়ে মারছে দেখো, 12 ms ইনভার্স বেগে, বাট আলটিমেটলি প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 ms ইনভার্স ব্যাগে কমবে, আলটিমেটলি অভিকর্ষজ মন্দন হবে। বলি নাই যে একটা নির্দিষ্ট যে জি জি পরিমাণে তার ব্যাগটা কমবে, যেটা আমরা অভিকর্ষজ মন্দন বলতেছি, এবং কমতে কমতে, আচ্ছা প্রতি সেকেন্ডে ব্যাগ দিছে 12 দশমিক সামথিং, সে প্রতি সেকেন্ডে যদি 9.8 ms ইনভার্স বেগে কমে, আলটিমেটলি এক সময় ব্যাগ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না? ব্যাগ শূন্য হলে যত উচ্চতায় গিয়ে ব্যাগটা শূন্য হবে, ওই উচ্চতার উপরে আর ডিলটা উঠতে পারবে না, ঠিক আছে? এখন তুমি ম্যাটটা কী করবা, একটু বলি শর্টকাটে, যে তুমি বের করবা যে ওই ডিলটা আসলে, এই যে এখান থেকে যে বাচ্চাটা ছুঁড়ে মারলো, এই ডিলটা কতটুকু উপরে উঠতে পারবে হাইস্ট, মানে কতটুকু উচ্চতায় গিয়ে ভি ইজ ইকুয়াল টু 0 হবে। এটা যদি বের করতে পারো, যদি দেখো যে এটা 10 মিটার উচ্চতা বা তার চেয়েও বেশি যাবে, তাহলে সে আমটা ছুঁড়ে মানে সে বিন্দুচ্যুত করতে পারবে, যেহেতু এটা আঘাত করবে আমার উপরে, স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি এটা আমটা পড়ে যাবে। আর যদি এমন হয় যে আম আছে মনে করো এখানে 10 মিটার উচ্চতায়, বা ডিলটা এমন জোরে মারছে সে ডিলটা গেছে মাত্র 9 মিটার পর্যন্ত, তাহলে আমটা কি পড়বে না? তাহলে এখন তোমার একটাই কাজ, এইচ অফ ম্যাক্স বের করা, সর্বোচ্চ উচ্চতাটা বের করা। এইচএসসিতে এটা ডিরেক্ট সূত্র আমরা প্রয়োগ করে বের করে ফেলি, আশা করি এখানে সূত্র লাগবে না। ডিরেক্ট সূত্র বলতে তোমাদের এটা ডিরেক্ট সূত্র কখন প্রয়োজন হতো আসলে, এই বিষয়টা এমন হয় না, মানে খেয়াল করো, একটা গাছ এখানে, হ্যাঁ সরি আমি মানুষ আঁকছি, এটা হচ্ছে এখানে একটা গাছ, এই গাছে আম আছে আর কি, হ্যাঁ আম আছে, তুমি এই যে এখানে মানুষ দাঁড়ায় আছো, এরকম মারো কখনো নাকি? তুমি দাঁড়ায় আছো এখানে,
এখান থেকে তুমি হিট করার চেষ্টা করো। নিশ্চয়ই দিস সিনারিও ইজ মোর কমন। এটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত, এই কমনটা, এই সিনারিওটা। মানে হলো একদম আমি ঠিক নিচ বরাবর দাঁড়াইলাম, মাথার উপর থেকে আমি ডিলটা ছুঁড়ে মারলাম। এটা কিন্তু আমার স্বাভাবিক সিনারিও না। ঠিক আছে? আমরা স্বাভাবিকভাবে এই যে আম গাছ থেকে এতটুকু দূরত্বে থাকি, আম গাছ এখানে থাকলে আমরা এখানে থাকি, এখান থেকে আমরা ডিরেক্ট থ্রু করি, ছুঁড়ে মারি ডিলটা। এখন এটা কিন্তু স্বাভাবিক, এই সূত্র তুমি খাটাইতে পারবে না তখন। এটা তখন ফ্রাশ হয়ে যাবে, ফ্রাশ। ফ্রাশের আলোচনা তোমাদের নাই, এইচএসসিতে গেলে পড়বা, একদম দ্বিতীয় অধ্যায়ে গতিতে। ফ্রাশ, এটা কিন্তু ফ্রাশ হয়ে যাবে তখন। তো এজন্য তোমাদের এখানে আমাদের যে বেসিক সূত্র এগুলাই দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু জি এইচ, বললাম কি এ জায়গায় মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে? তো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু জি এইচ, কেন মাইনাস? ওই যে এত হারে কমবে, এত হারে কি হবে, কমবে। আচ্ছা, আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 12, মানে হলো 12 বেগে তুমি ছুড়ে মারলা, সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ শূন্য। বলি নাই যে লাস্ট যে উচ্চতা, হাইট হাইট ম্যাক্স, ওই উচ্চতায় গিয়ে তোমার ডিলটার ব্যাগ শূন্য হয়ে যাবে, এবং যেখানে শূন্য হবে ওটাই হলো তোমার হাইস্ট উচ্চতা, এর উপর আর উঠবে না। তাহলে এই যে মাইনাস টু জিএইচ বসাবে, এটা ভুল করলে তোমার ম্যাথ ভুল। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু জিএইচ পড়ে আসছি, বাট এখানে আমাদের মাইনাস টু জিএইচ, মাইনাস টু জিএইচ। দেন ভি স্কোয়ার যদি এদিক ওদিক করো, বি যদি জিরো বসাও, বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে ইউ স্কোয়ার যদি এ পাশে নিয়ে আসো, টু জিএইচ প্লাস হয়ে যাবে, এইচ মানে মাইনাসে মাইনাসে কাটা যাবে, আলটিমেটলি এইচ বের করলে ইউ স্কোয়ার ডিভাইড বাই টু জি, আমাদের এটা চলো 7.।